এবং যেখানে এই মেসিকে নিয়ে গোটা মেস হয়ে গেল কলকাতায়, তা নিয়ে আজকে আমাদের আলোচনা। আর বিরতির আগে আমরা দেখাচ্ছিলাম যে যেখানে সুজিত বসু তিনি ফ্রিতে টিকিট বিলি করছিলেন, এবং তারপর বা সাধারণ মানুষ যখন অনেকেই দেখতে পারেননি এত লক্ষ চড়া দামে তারা যখন টিকিট কেটেও তাদেরকে মেসিকে তারা দেখতে পারেনি, তারপর তারা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ বা ফুটবল প্রেমীরা। প্রথমে শোনাবো তাদের বক্তব্য। ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স ইন কলকাতা, ওয়ার্স্ট, মানে এই ধরনের এক্সপেরিয়েন্স কোনোদিন হয়নি। মানে একটা এত টাকার টিকিট আমরা তো 4,000-এ কেটেছি, কেউ 8,000 10,000-এর। এইরকম এক্সপিরিয়েন্স যেখানে একটা সিভিক সেন্স নেই, যে একটা বড় মাপের প্লেয়ার সে এসছে, লোকে এইভাবে গ্যাদার করেছে, এই সরতেও বলছে না, কেউ সরছে না, নো ওয়ান। চিঠি মোজামের সঙ্গে পুরো বরবাদ করেছে, একদম পয়সা নিয়ে খেলা হয়েছে, ছেলে খেলা হয়েছে, এটা পয়সা বরবাদ হয়েছে, চিঠি মোজামের সঙ্গে পুরো চিঠি হয়েছে। আমরা দেখি আর না দেখি, অরূপ বিশ্বাস ছবি তুলেছে, অরূপ বিশ্বাস দেখেছে, এটাই অনেক। তৃণমূলের পার্টি দেখেছে, এটাই অনেক। আমাদের আর কি বলবেন এত টাকা দিয়ে টিকিট কাটবে? এটা আমাদের একটা বড় স্ক্যাম হলো, সাধারণত একটা বড় স্ক্যাম লোকের সামনে করে গেল। আমরা কিচ্ছু দেখতে পাইনি। টাকা দিয়ে 14-15 হাজার টাকা সব টাকা জল গেছে, আমাদের কোনো একটা কিচ্ছু দেখা যায়নি মেসিকে। অরূপ বিশ্বাসের পরিবারকে দেখতে পেয়েছি, অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসকে সারাদিন আমরা দেখলাম ওখানে, আমরা আজকে মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি খালি। প্রচন্ড লাগে। 4,000 টাকা 5,000 টাকা খরচা করে লোকজন এসছে, সালা মাছির মতন ঘিরে ধরে আছে, লোকজন দেখার সুযোগ পেল না, জলের বোতল পেটে সব ছুঁড়েছে, বেশ করেছে। আমরা দেখার সুযোগ পাচ্ছি না। অরূপ বিশ্বাস সেকেন্ডে ছবি তুলে, সেকেন্ডে একদম ফালতু এক্সপেরিয়েন্স। সবথেকে বাজে খেলে আছে আর জীবনে স্টেডিয়াম আসবো না। একেবারে আপনারা শুনলেন যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বলছেন যে তাদের একদম বাজে এক্সপিরিয়েন্স, খুবই অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। এবং একই সঙ্গে এই ঘটনার কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা সজল ঘোষও। শোনাই আপনাদের। দিতে গিয়েছিল, বিখ্যাত তো, সকালে ঢুকছে রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে, রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ, তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত? আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না। কলকাতায় শিল্প গেছে, মমতা ব্যানার্জি একাই খেলা হবে করবেন, খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, হাজার টাকা দিয়ে। একটা মিনিমাম টিকিটের দাম প্রায় 3,500-4,000 টাকা মিনিমাম। 100 দিনের কর্মীদের মাসের যা মাইনে, একদিনের টিকিটের তাই দাম। সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন, যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন, তাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে। আমরা শুনলাম। অন্যদিকে পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন, শোনাই। इसी को लेकर जो भारतीय क्रीड़ांगन सॉल्ट लेक स्टेडियम में जो हुआ है वो एकदम अनफॉर्चुनेट है। हम लोग कंडेम कर रहा है, और बीइंग वाइस प्रेसिडेंट ऑफ मोहन बागान क्लब, नेशनल क्लब ऑफ इंडिया, मैं भी इसको कंडेम कर रहा हूं। कुछ लोग मेसी के सामने पास में पूरा बीच में रख के ऐसे गार्ड करके रखा, जो गैलरी से जो सपोर्टर्स है, मेसी लवर्स है, फुटबॉल लवर्स है, बहुत ऊंचे प्राइस से टिकट खरीदा है, वो लोग डिप्राइव्ड हो गया। और कुछ लोग शेमफुल बिहेवियर, शेमफुल अनकल्चर्ड बिहेवियर जो ये किया, उसका नतीजा जो फुटबॉल फैंस को जो इमोशन था उसका आउटबर्स्ट हो गया। আমরা শুনলাম শাসক বিরোধী থেকে সাধারণ মানুষ বা
ফুটবল প্রেমীরা কি বলছেন। আমরা এবার চলে যাব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। অনুপ বসু, সম্পাদক ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের। আমি অনুপদার কাছে প্রথমে যেতে চাইছি। অনুপদা, একজন ফ্যান ক্লাবের সম্পাদক হিসেবে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের হয়ে যদি আপনি ভাবেন যে এই যে গোটা বিশৃঙ্খলতা হলো, একদিকে এই বিষয় নিয়ে এখন রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে শিশু থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ, পুরুষ মহিলা যারা এসছেন, চড়া দামি টিকিট কেটেছেন, কিন্তু তারপরেও তারা যে এক ঝলক দেখতে পারলেন না। এবার কলকাতা ঝুলিতে থেকে গেল শুধু লজ্জা, যেখানে মুম্বাই বলুন, যেখানে হায়দ্রাবাদ বলুন, গোটা ব্যবস্থাপনাটাই সুষ্ঠুভাবে হয়েছে প্রশাসনের নজরদারিতে, কিন্তু কলকাতায় এই ধরনের ঘটনা ঘটলো। কি রকম দেখছেন আপনি বিষয়টা? নমস্কার আপনাদের সবাইকে। আমি একটা জিনিস প্রথমেই বলবো যে পশ্চিমবঙ্গ খেলাধুলা, বিশেষ করে ফুটবল ধুঁকছে, সেই ফুটবল ধুঁকছে, সাথে সাথে পশ্চিমবঙ্গ সাথে সাথে সারা ভারতবর্ষে ফুটবলটা উঠে গেছে। তো সেখানে দাঁড়িয়ে খেলাধুলাটাকে পলিটিসাইজ হয়ে গেছে। আমি নন পলিটিক্যাল লোক, খেলাধুলার জগতের লোক। আমাদের শিলিগুড়ি থেকে এই 600 কিলোমিটার দূর থেকে প্রচুর ছেলেমেয়েরা এই টিকিট কিনে তারা খেলা দেখতে গেছিল, এবং তারা আমাকে ফোন করে তাদের কেউ কান্নাকাটি করেছে, দুঃখ প্রকাশ করেছে যে আমরা এত টাকা খরচা করে কলকাতা শহরে গেছি, আমরা দেখতে পারিনি। এটা ভেরি সেম। আমি প্রথমেই বলবো যারাই থাকুক এখানটায়, তা কে আছেন আমার দেখার দরকার নেই। আমি শুধু বলবো যে আমার এই যে সারা রাজ্যের যে মাথা হেট হলো, এটার একটা প্রতিকার চাই। যারা মেসিকে ঘিরে রেখেছিল সেদিনকার, তারা কে এটা জানতে হবে আমাদেরকে। আমাদের যারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে গ্যালারি ভরে দিয়েছিল মেসিকে দেখার জন্য, তারা মেসিকে দেখতে পায়নি। তো কেন দেখতে পাইনি? ছাড়া আমরা আজকে দেখলাম হায়দ্রাবাদ, তারপরে মুম্বাই যে সুন্দরভাবে এই ইভেন্টটাকে পরিচালনা করলো। তো হ্যাটস অফ। আমরা তো এটা চেয়েছিলাম যে সল্টলেক স্টেডিয়ামে আমাদের ফুটবলের মক্কা কলকাতাতে এই যে মেসি, আমি মেসিকে কাতারে দেখে এসেছি, এই মেসিকে খেলা দেখে এসেছি। তো এই মেসিকে দেখার জন্য আমি যাইনি, কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ গেছিল তারা তো মেসিকে দেখেন, মেসি তাদের কাছে ভগবান। কেন তার মেসিকে দেখতে পারলো না? তার জবাব কিন্তু দিতে হবে যার দায়িত্বে। সতত দত্ত উনি একা দায়ী কিন্তু না, উনার সঙ্গে সঙ্গে আমি যতটুকু জানি, এখানে যারা মাননীয় যারা বিচারপতি সাহেবরা আছেন প্রত্যেকেই বলতে পারবেন যে এখানে যখন কোনো বড় ইভেন্ট হয়, ভিভিআইপিরা আসে, তার আগে কিন্তু পুলিশের সাথে অর্গানাইজাররা বসে, তাদেরকে সিস্টেম করতে হয় যে কে কাকে গার্ড করবে, কে কাকে কোথায় নিয়ে যাবে। তাহলে এই যে সল্টলেক স্টেডিয়ামে এত লোক ঢুকলো কি করে মাঠের মাঝখানটায়, এর জবাব চাই। একেবারে সঙ্গেই থাকুন। একটাই কথা যে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে ফুটবলটাকে নিয়ে ছেলে খেলা চলবে না, পরিষ্কার ভাবে বলছি। একেবারেই তাই। আমাদের সঙ্গে যেহেতু ভারতীয় ফুটবলার রয়েছেন, আপনিও অনেক ম্যাচ খেলেছেন, বিভিন্ন প্রান্তে গিয়েছেন, কিন্তু কোথাও এই ধরনের বিশৃঙ্খলতা মানে ম্যাচ শুরু হওয়ার আগে মূলত যারা পরিচালনা কমিটির সদস্যরা থাকেন তাদের সঙ্গে আপনাদের একটা মিটিং হয়, সেখানে কি কি ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে, কি কি সহযোগিতা হবে, সমস্ত কিছুই কিন্তু পূর্ব পরিকল্পনা থাকে। তারপরেও এই মেসি, যেখানে অনেকেই ভগবান বলে মানেন মেসিকে, তিনি যখন আসছেন তাকে নিয়েও নিশ্চয়ই এই পরিকল্পনা ছিল। তারপরে যে এই ঘটনাটা ঘটলো, মানে কোথায় গিয়ে গলতটা থেকে গেছে, কি মনে হয় আপনার? যখন আমি বলছি যে আমি যখন খেলেছি ভারতবর্ষের অনেক স্টেটেই খেলেছি, ইভেন ভারতের বাইরেও খেলেছি। যখন আমি খেলেছি আমি এটাই জানি যে ফুটবল ফিল্ডের ভিতরে প্লেয়ার, রেফারি অ্যান্ড ফোর্থ রেফারি, তাছাড়া কোনো কর্মকর্তা ঢুকবে না, কোনো কোচ, ইভেন কোচ পর্যন্ত ফিল্ডের ভিতরে ঢুকতে পারেনি। উনাদের একটা ডিমার্কেশন আছে, উনার ভিতরে থেকে উনি ডাইরেকশন দিতে পারবে। কিন্তু আজকে উনি একজন ফুটবলের ভগবান, যে তারকা, বিশ্বের তারকা একটা ফুটবলার মেসি সাহেব যে আসছে, তো উনাকে নিয়ে যে পরিকল্পনাটা ছিল, সেই পরিকল্পনাটা অনুযায়ী যে পরিচালক কমিটি ছিল ওনারা সেইভাবে করতে পারেনি, মানে সেইভাবে করতে পারেনি, পুরোপুরিভাবেই করতে পারেনি। কারণ
একটা নিয়ম শৃঙ্খলা বজায় যদি না থাকে, খেলাধুলায় বলুন বা পড়াশোনায় বলুন বা নিজের পার্সোনাল জীবনে বলুন, যদি শৃঙ্খলাবদ্ধভাবে না থাকে সেই জিনিসটা কোনো দিনই মানে সফল হতে পারে না। একদম এই বিষয়ে আমি আসবো। তৃণমূল নেতা বিকাশ কর্মকার, আপনার কাছে আসছি, যেখানে আপনাদেরই দলের নেতা তিনিই বলছেন যে মেসিকে ঘিরে রেখেছিলেন কিছু লোক। এই লোক কারা, কাকে বোঝাতে চাইছেন তিনি, এবং তিনিও কিন্তু এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। কি বলবেন আপনি এতে? আচ্ছা দেখুন, আমি যদি ঘটনাটা আমি প্রথম থেকে বলি, শতদ্রু দত্ত যখন এই ইভেন্টটা করবে সারা ভারত জুড়ে এটা হবে এবং শুরুটা হয়েছে পশ্চিমবঙ্গে। ঘোষের উত্তর দিচ্ছেন না, উনি কিন্তু কুণাল ঘোষের উত্তর দিচ্ছেন না। আগে উনাকে কুণাল ঘোষের উত্তর দিতে বলুন। ওই উনাদের পালানোর স্বভাব আছে। অরূপ বিশ্বাস যেভাবে পালিয়েছিলেন, আচ্ছা এই যে কথার মাঝখানে কথা বলার অভদ্রতা, এটা কে করছে? তুই পালাচ্ছ, তুমি কুণাল ঘোষের রিপ্লাই দাও। তোমার যদি সৎ সাহস থাকে তুমি কুণাল ঘোষের রিপ্লাই দাও। তোমার যদি সৎ সাহস থাকে, তুমি কুণাল ঘোষের রিপ্লাই দাও। তুমি কুণাল ঘোষের রিপ্লাই দাও। তোমার সাহস নেই, তোমাকে কালকে দল থেকে লাট মেরে বের করে দিবে। তোমার হচ্ছে এতটুকু স্ট্যাটাস তোমার। আমি বলছি তোমাকে, তোমার যদি সৎ সাহস থাকে তুমি কুণাল ঘোষের রিপ্লাই দাও। তোমার দলের অফিশিয়াল স্পোকসপারসন কুণাল ঘোষ, তুমি কুণাল ঘোষের রিপ্লাই দাও। তোমার এতটুকু সাহসই নেই। তুমি কিসের তুমি স্পোকসপারসনের, তোমার দলের স্পোকসপারসন বলছে। তুমি কি দলের স্পোকসপারসন? তুমি কি দলের স্পোকসপারসন? তুমি দলের স্পোকসপারসন না। তুমি আগে রিপ্লাই দিবে কুণাল ঘোষের বক্তব্যকে তুমি খণ্ডন করো। তুমি কুণাল ঘোষের বক্তব্যকে তুমি খণ্ডন করো। না, তুমি কুণাল ঘোষের বক্তব্যকে আগে খণ্ডন করো। যে কুণাল ঘোষ ভুল বলেছেন, কুণাল ঘোষের বক্তব্য তৃণমূলের বক্তব্য না। তুমি যদি সেটা খণ্ডন না করো, তোমার বলার অধিকারই নেই। তোমার বলার অধিকারই নেই। তুমি আগে কুণাল ঘোষের বক্তব্যকে খণ্ডন করো। তুমি কুণাল ঘোষের বক্তব্যকে খণ্ডন করো। আপনি আগে ওই কুণাল ঘোষের বক্তব্যকে খণ্ডন করো। কারণ কুণাল ঘোষ হচ্ছে অফিশিয়াল মানুষটাকে কথা বন্ধ করতে বলুন। উনি অফিশিয়াল স্পোকসপারসন না। আসবো আপনি আগে একজন বলুন। আসলে আমরা কি হয়েছে, আমরা না বাড়িতে যখন ছোট থেকে বড় হয়েছে তখন ভদ্রতা শেখাতে হয়। আমার মনে হয় ওনাকে কেউ ভদ্রতা শেখায়। কালকে আপনাকে দল থেকে ভদ্রতা অভদ্র ছোট লোকের কথার উত্তর দেওয়া আমার কোনো রুচিতে নেই। 100% গ্যারান্টি। আপনার মতো অভদ্র ছোট লোক, আপনার মতো অভদ্র ছোট লোক যেখানে থাকবে সেখানে কোনো আলোচনা হতে পারে না। এই খেলা নিয়ে আপনি অভদ্র ছোট লোক, যে কুণাল ঘোষের অভদ্র ছোট লোক। ওইদিকে আমি আসছিলাম, আমি ওই প্রসঙ্গে আসছিলাম, ওই প্রসঙ্গেই একটু আমি শুনি আসছিলাম। বিকাশ দা কি বলতে চাইছেন, বলুন। আমি ওই প্রসঙ্গেই আসছিলাম, কিন্তু সেই ধৈর্যটা রাখতে হয়। না, ধৈর্যের ঠিক ব্যাপার আছে, না, আপনি অন্য আমাদের কথা একটা বলছেন। ঠিক আছে। ব্রেকে যেতে হবে, তার আগে আমি শুনতে চাইছি বিকাশ দা আপনি কি বলতে চাইছেন, বলুন। শুনুন, দেখুন, কুণাল ঘোষ যেই কথা বলেছে সেই কথার প্রসঙ্গে বলতে গেলে আমাকে তো শুরু থেকেই বলতে হয় যে কিভাবে ইভেন্ট আয়োজনটা হলো, এবং তারপরে তৃণমূল নেতারা হায়াত রিজেন্সিতে গেছে। মাঠের মধ্যে কিন্তু তৃণমূল নেতা বলতে অরূপ বিশ্বাস গেছেন। এই যে বলা হচ্ছে তৃণমূল নেতারা ভর্তি প্রায় 150 জন মানুষ, আমরা আনুমানিক গুনেছি বা ভিডিও দেখে মনে হয়েছে প্রায় 150 জন। এবং এই 150 জনের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখুন কতজন তৃণমূল নেতা, তৃণমূলের 227 জন বিধায়ক, 33 জন মন্ত্রী, 40 জন সাংসদ, কতজনকে আপনারা দেখাতে পেরেছেন? কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে আরো যারা ছিলেন তারাও তো দলেরই কর্মী বা আপনাদের ভিআইপি কালচার যে সেখানে হচ্ছে সেটা তো স্পষ্ট। কারণ তিনি নিজেই সেলফি তুলতে ব্যস্ত। সবাই 100 জন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আমরা একটু শোনাবো অরূপ বিশ্বাস এই নিয়ে অরূপ বিশ্বাস কি বলছেন একবার। 100 জন সাংবাদিক, পোর্টালের সাংবাদিক, ইউটিউব, একবার অরূপ বিশ্বাস কি বলছেন এই নিয়ে আমি শোনানোর অনুরোধ আকাশ ব্যানার্জি ফটো ভেসে গেছে, উনি উনার স্ত্রীর সাথে গেছেন। আরে বললাম তো, আরে ছাড়ুন ছাড়ুন। অশোক দিনদা যে পরিবার নিয়ে ছবি তুলে বেড়াচ্ছিল মেসির সাথে, সেগুলো ভুলে গেছে। আমি একটা রেখে যেতে হবে, আমি থামাচ্ছি। একটুখানি অরূপ বিশ্বাস কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। শুনুন। অশোক দিনদা কাদের বিধায়ক, তাকে কে টিকিট দিয়েছে, আমাদের আবার কে অনুমতি দিল? আরো একবার যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ তখন তদন্ত চলছে, তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হোক বা
ফুটবলার যারা ফুটবল প্রেমী সবার মুখে কিন্তু তারই নাম উঠে আসছে যে যেচে গিয়ে কোথাও গিয়ে ধাক্কাধাক্কির ছবি আমরা দেখেছি, সেখানে গিয়ে যেচে ছবি তোলা, সেলফি তোলা, এবং অন্যদিকে হায়দ্রাবাদের এই যে কলকাতা থেকে বেরিয়ে মেসি যখন হায়দ্রাবাদে গেলেন, সেখানে যাওয়ার পর তিনি রীতিমতো হায়দ্রাবাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে যারা ম্যানেজমেন্টে সবাই ছিলেন, গোটা প্রশাসনের ব্যবস্থাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। এই সাধুবাদটা যদি কলকাতা পেত আসলে, তাহলে আজকে কিন্তু গর্বিত হতাম আমরা সকলেই বাঙালি হিসেবে।